ঢাকা সেনানিবাসে মালদ্বীপের ডিফেন্স ফোর্স প্রধান। কি চলছে সেনাবাহিনীতে? কাতার ইস্যুতে ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প। ভয় পাচ্ছে পশ্চিমারা? অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক জোট গঠন হচ্ছে ইসলামী দেশগুলোর। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি। এই সফরকে কেন্দ্র করে ঢাকা সেনানিবাস এবং চট্টগ্রামে একাধিক উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক, প্রতিষ্ঠান পরিদর্শন এবং কৌশলগত আলোচনার সূচনা হয়েছে, যা দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে আরও গভীর করবে বলে মনে করা হচ্ছে। সফরের অংশ হিসেবে রবিবার সকালে মেজর জেনারেল ইব্রাহিম হিলমি নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় নৌবাহিনী প্রধান তাকে স্বাগত জানান এবং গার্ড অফ অনার প্রদান করা হয়। সুসজ্জিত নৌসেনা দলের এই আনুষ্ঠানিক অভিবাদন অনুষ্ঠানে অতিথি গার্ড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। এই সাক্ষাতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যকার সহযোগিতার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। বিশেষ করে প্রশিক্ষণ, মানব সম্পদ উন্নয়ন, সমুদ্র নিরাপত্তা এবং যৌথ সামরিক মহড়ার মতো খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। সাক্ষাৎকালে নৌবাহিনীর পক্ষ থেকে মালদ্বীপ প্রতিনিধি দলকে নৌবাহিনীর বর্তমান অপারেশনাল সক্ষমতা, মেরিটাইম সিকিউরিটি, কোস্টাল সার্ভেইলেন্স এবং প্রশিক্ষণ কাঠামোর ওপর একটি বিস্তারিত ব্রিফিং প্রদান করা হয়। এতে উঠে আসে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন প্রক্রিয়ার অগ্রগতি এবং আঞ্চলিক নিরাপত্তায় তার অবদান। মালদ্বীপও একইভাবে তার নৌ এবং উপকূল রক্ষী বাহিনীর সক্ষমতা বাড়াতে আগ্রহী এবং বাংলাদেশ থেকে প্রশিক্ষণ ও কৌশলগত সহায়তা পেতে আগ্রহ প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ছোট দ্বীপরাষ্ট্র মালদ্বীপের জন্য নৌ নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সে জায়গায় বাংলাদেশের অভিজ্ঞতা এবং সক্ষমতা কাজে লাগানো যেতে পারে। সফরের শুরুর দিকেই মেজর জেনারেল হিলমি ঢাকার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই শ্রদ্ধাঞ্জলি ছিল একটি আন্তরিক সম্মান প্রদর্শন এবং দুই দেশের জনগণের মধ্যকার ঐতিহাসিক এবং মানবিক বন্ধনের প্রতীক। সফররত প্রতিনিধি দলের অন্য সদস্যরাও এই সময় উপস্থিত ছিলেন। সফরের পরবর্তী পর্বে মালদ্বীপ ডিফেন্স ফোর্স প্রধান, বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রত্যাশা করা হচ্ছে এসব বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ মোকাবেলায় সামরিক প্রস্তুতি এবং মানবিক সহায়তা বিষয়ক বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা করা হবে। উল্লেখ্য, বাংলাদেশ এর আগেও মালদ্বীপের সেনা সদস্যদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে, যার মধ্যে ন্যাশনাল ডিফেন্স কলেজ অর্থাৎ এনডিসি এবং স্টাফ কলেজের কোর্সগুলো অন্যতম। মালদ্বীপের প্রতিনিধি দল ঢাকায় অবস্থানকালে বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজ এনডিসি, বাংলাদেশ মিশন টুলস ফ্যাক্টরি বিএমটিএফ এবং বাংলাদেশ অ্যাডভান্স ফ্যাক্টরি সহ একাধিক সামরিক এবং প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত সম্ভাব্য সমঝোতার ক্ষেত্র তৈরি হবে বলে আশা করা যায়। সফরের শেষাংশে প্রতিনিধি দল চট্টগ্রামে যাবেন, যেখানে তারা বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শন করবেন। এছাড়াও কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে পৃথক পৃথক সাক্ষাৎ করার কথা রয়েছে। এসব সাক্ষাতে সামুদ্রিক নিরাপত্তা, বন্দর ব্যবস্থাপনা, ক্রুজ বর্ডার সমুদ্র পরিবহন এবং উদ্ধার তৎপরতা সংক্রান্ত বিষয়াদি গুরুত্ব পাবে। এই সফর কেবল দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা এবং কৌশলগত অংশীদারিত্বের একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিশেষ করে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ও মালদ্বীপের সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রতিনিধি দলটি 3 দিনের সফর শেষে আগামী 17 সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন। সফরের সফল সমাপ্তি দুই দেশের মধ্যে সামরিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে বলে আশা করা যায়।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলকে সতর্ক করেছেন। কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার জেরে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় বইছে। এই অবস্থায় ইসরায়েলকে খুব সতর্ক হতে বললেন ট্রাম্প। রবিবার নিউ জার্সির ম্যারিটাউন বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার বার্তা হলো তাদের খুব সতর্ক হতে হবে। হামাসের ব্যাপারে কিছু করতেই হবে। তবে কাতার যুক্তরাষ্ট্রের মহান মিত্র। ইঙ্গিত ছিল ইসরায়েল যেন কাতারের সার্বভৌমত্বকে সম্মান করে এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ মাথায় রাখে। ট্রাম্পের এই বক্তব্যের পেছনে সাম্প্রতিক একটি কূটনৈতিক সাক্ষাতের ভূমিকা থাকতে পারে। গত শুক্রবার নিউ ইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে নৈশভোজে মিলিত হন ট্রাম্প। ওই সময় তিনি কাতারের প্রধানমন্ত্রীকে চমৎকার মানুষ বলেও প্রশংসা করেন। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আরব এবং মুসলিম বিশ্বের নেতারা কাতারের পাশে দাঁড়িয়েছেন। আকাশ সীমা লঙ্ঘন করে দোহায় হামলার পর দোহায় শুরু হয়েছে আরব মুসলিম বিশ্বের শীর্ষ সম্মেলন। এতে অংশগ্রহণকারী দেশগুলো ইসরায়েলি হামলাকে বর্বর বলে আখ্যা দিয়েছে এবং কাতারের সার্বভৌমত্ব রক্ষায় আইনি পদক্ষেপকে সমর্থন জানিয়েছে। সম্মেলনে বক্তব্য রাখার সময় কাতারের প্রধানমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দেন। তিনি বলেন, এই হামলার বিরুদ্ধে কঠোর এবং দৃঢ় পদক্ষেপ নিতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এখনই দ্বিচারিতার পরিহার করে ইসরায়েলের অপরাধের বিচার নিশ্চিত করা। তিনি আরো বলেন, কাতারের বিরুদ্ধে আগ্রাসন আরব জাতির সার্বভৌমত্বে হস্তক্ষেপের শামিল। গাজা যুদ্ধ নিয়েও কথা বলেন কাতারের আমির। তিনি বলেন, ইসরায়েলের জানা উচিত যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে তারা যে গণহত্যা এবং মাতৃভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে তা সফল হবে না, যতই তারা মিথ্যা যুক্তি দেখাক। তার মতে ইসরায়েল বারবার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে পরিস্থিতিকে আরো ঘোলাটে করছে। কাতারের প্রধানমন্ত্রী আরো সতর্ক করেন যে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধের পরিধি বাড়িয়ে পুরো অঞ্চলের মানুষকে এমনকি ইসরায়েলিদেরও ঝুঁকির মুখে ফেলছে। এই ধরনের আচরণ মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা সৃষ্টি করবে বলে তিনি সতর্ক করেন। বর্তমান পরিস্থিতিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে নিরপেক্ষ, ন্যায়সঙ্গত এবং দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছে কাতারের নেতারা। তাদের মতে ইসরায়েলের প্রতি দীর্ঘদিনের নির্লজ্জ পক্ষপাতিত্ব মধ্যপ্রাচ্যের সংকট আরও ঘনীভূত করেছে। এখন সময় এসেছে সত্য, ন্যায় এবং আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড়ানোর। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের প্রেক্ষাপটে ইসলামী দেশগুলোর প্রতি একটি ঐক্যবদ্ধ সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। গাজা এবং কাতারে ইসরায়েলের হামলার কঠোর প্রতিক্রিয়া হিসেবে তিনি এই প্রস্তাব দিয়েছেন। তার মতে এই আক্রমণ কেবল নিরীহ মানুষের জীবন হুমকির মুখে ফেলেনি, বরং গোটা অঞ্চলের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে। দোহার একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ৫ জন হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তাকে নিহত করা হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী এই হামলাকে আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন। এটি শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠী নয়, বরং অঞ্চল জুড়ে স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ শিয়া আল সুদানি বলেন, মুসলিম দেশগুলো নিজেদের রক্ষা করার জন্য যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করতে পারবে না, এমন কোনো কারণই নেই। তিনি রাজনৈতিক নিরাপত্তা এবং অর্থনৈতিক ক্ষেত্রে আরব ও মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এই আহ্বান এসেছে কাতারের রাজধানী দোহায় 15 থেকে 16 সেপ্টেম্বর অনুষ্ঠেয় জরুরি আরব ইসলামিক সম্মেলনের প্রাক্কালে। এই সম্মেলনে কাতারে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া এবং বহু বছর ধরে আলোচনা চলা যৌথ আরব সামরিক বাহিনী সক্রিয় করার বিষয়টি গুরুত্ব পাবে। উল্লেখযোগ্য যে প্রায় 1 দশক আগে মিশর থেকে এই সামরিক উদ্যোগের প্রস্তাব এসেছিল। ইরাকের প্রধানমন্ত্রী সুদানি সতর্ক করে বলেন, ইসরায়েলের আগ্রাসন কাতারে থেমে থাকবে না। তিনি দাবি করেন, ইসলামী বিশ্বের হাতে ইসরায়েলকে মোকাবেলার অসংখ্য উপায় রয়েছে এবং এ নিয়ে আর দ্বিধার সময় নেই। তার মতে ইসরায়েল পরিকল্পিতভাবে গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, যার প্রকৃতি এখন গণহত্যার সমান। প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালের অক্টোবর থেকে 2025 সাল পর্যন্ত গাজায় 64,800 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। দোহার উপর ইসরায়েলি হামলার সময় সেখানে হামাস নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। এই হামলা কেবল প্রাণহানি ঘটায়নি, বরং শান্তি আলোচনাকেও অচলাবস্থায় ফেলে দিয়েছে। ইরাকের এই বক্তব্য
মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মঞ্চে একটি নতুন মাত্রা যোগ করেছে। আসন্ন আরব ইসলামিক সম্মেলনে এই আহ্বান কতটা গুরুত্ব পাবে এবং ইসলামী দেশগুলো বাস্তবে কোনো সামরিক জোট করবে কিনা সেটি এখন সবথেকে বড় প্রশ্ন। আজকের এক্সক্লুসিভ সংবাদ শেষ করছি এখানেই। ধন্যবাদ।